শুভ সকাল স্টুডেন্টস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। কেমন আছো রায়হান? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? হ্যাঁ, এখন আমাদের ক্লাসটা শুরু হলো। নুসরাত ভালো আছো? নোভা আমাকে কি শুনতে পাচ্ছ? নোভা আমাকে কি শুনতে পাচ্ছ? Yes, miss. আমরা যে অধ্যায়টা পড়বো, হ্যাঁ ভালো আছো? Yes, miss. Alhamdulillah. ও কালকে আমরা একটা অধ্যায় শেষ করেছি, আজকে আমরা আরেকটা নতুন অধ্যায়ে যাব। আমরা কি করবো আজকে? একটা নতুন অধ্যায়ে যাব। দেখতে পেয়েছো? আমরা আজকে যে অধ্যায়টা পড়বো সেটা হলো দ্বিতীয় অধ্যায়, জীবের বৃদ্ধি ও বংশ গতি। কি বললাম? জীবের বৃদ্ধি ও গতি। পেয়েছো? ইয়েস মিস। তাহলে এখানে ফার্স্টে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে সেটা হলো কোষ বিভাজনের প্রকারভেদ। কি নিয়ে আলোচনা করা হবে? কোষ বিভাজনের প্রকারভেদ। প্রকারভেদ। কোষ, আমাদের দেহ কিন্তু বিভিন্ন কি, প্রতিটা জীবের দেহ কোষ দিয়ে গঠিত। প্রত্যেকটা মানব দেহ কি দিয়ে গঠিত? কোষ দিয়ে গঠিত। কিছু কোষ আছে এক কোষী এবং কিছু কোষ রয়েছে বহু কোষী। ক্লিয়ার? খুশি। হ্যাঁ, এই এক জীবগুলো কোষ বিভাজনের দ্বারা একটি থেকে দুইটি এবং দুইটি থেকে চারটিতে বিভক্ত হয়। এক কোষ থেকে আরেকটা কোষের বিভাজন দ্বারাই কিন্তু দুইটা থেকে চারটা এভাবে কিন্তু কি জীবে বংশবৃদ্ধি হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? ইয়েস মিস। বহুকোষী দেহ কোষের সংখ্যা বৃদ্ধি পেয়ে জীবদেহ সামগ্রিক বৃদ্ধি ঘটে। বহুকোষী যে জীবগুলো রয়েছে তাদের দেহ কোষের বৃদ্ধি হয়ে এটা একটা মানে ছোট থেকে আস্তে আস্তে বৃদ্ধি হতে থাকে। যেমন আমরা মানব দেহ কি, প্রথমে একটা ছোট শিশু থাকে, শিশু থেকে সে পরিণত বয়সে একটা মানুষে পরিণত হয়। তাহলে এভাবে দেহকোষের সংখ্যা বৃদ্ধি হয়ে জীবদেহের সামগ্রিক বৃদ্ধি ঘটে। এরপরে যে আমরা ডিম্বাণু নিষিক্ত হওয়ার পর বহুকোষী জীবদেহের জীবন শুরু হয়। একটা ডিম্বাণু যেটা মানব দেহ থেকে সৃত হয় সেটা নিষিক্ত হওয়ার পরে কিন্তু বহুকোষী জীবদের জীবন শুরু হয়। একটি কোষ থেকে, মাত্র একটা কোষ থেকেই কিন্তু নিষিক্ত হয়ে একটা বড় এখান থেকে বহু কোষের সৃষ্টি হয়ে থাকে। নিষাক্ত ডিম্বাণুটা কি? কথা হতে পারে নিষাক্ত ডিম্বাণুটা কি? এটা এক কোষে একটা জাইগোট, যেটা ক্রমাগত বিভাজিত হয়ে লক্ষ লক্ষ কোষ সৃষ্টি করে থাকে। এই লক্ষ লক্ষ কোষের মাধ্যমে কিন্তু একটা বিশাল দেহ গঠিত হয়। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে জিনিসটা? ইয়েস মিস। তাহলে আমরা যে একটা ছোট জীব দেহ থেকে আমরা আগে কোষ সম্পর্কে জানবো, বিভাজনটা কি সেটা জানবো, তারপরে আমরা এটা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। কোষ হলো একটা কি নিষাক্ত ডিম্বাণু থেকে কিন্তু একটা কোষের সৃষ্টি হয়। এই কোষটা ক্রমাগত বিভাজিত হওয়ার মাধ্যমে কিন্তু একটা পূর্ণাঙ্গ বিশাল দেহ কি হয়ে থাকে? গঠিত হয়ে থাকে। অনেক সময় একটা কোষ থেকে দুইটা কোষেরও সৃষ্টি হয়, আবার দুইটা কোষ থেকে চারটা, ছয়টা, এভাবে বিভিন্ন কোষ দেহে সৃষ্টি হয়ে থাকে। তাহলে আমাদের এই পাঠের মূলত যে জিনিসটা সেটা হলো কোষ বিভাজনের প্রকারভেদ। ক্লিয়ার হয়েছে? দেখছো এখানে কোষ বিভাজনের প্রকারভেদ? Yes, miss. তাহলে এখানে কি বলা ইয়েস হয়? মিস। জীব দেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়? তিন ধরনের। Amitosis, mitosis, meiosis. তাহলে আমরা এটা মনে রাখবো, খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, যে কোষ বিভাজনের প্রকারভেদে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। একটা হলো অ্যামাইটোসিস, একটা মাইটোসিস আর একটা মিওসিস। মনে থাকবে এই তিনটা জিনিস? ইয়েস মিস। মাইটিস। হ্যাঁ, আবার একটু বলো তাহলে, জীবদেহে কয় ধরনের বিভাজন দেখতে পারি আমরা? তিনটি। কি কি? অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। ক্লিয়ার? মিওসিস। তাহলে এখন আমরা ডিটেইলস পড়বো। অ্যামাইটোসিস কি, মাইটোসিস কি, মিওসিস কি, তিনটার মধ্যে পার্থক্য কোথায় এবং তিনটার বৈশিষ্ট্যগুলো কি, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে?
Yes, miss. Okay, miss. তাহলে এখন অ্যামাইটোসিস সম্পর্কে পড়বো। অ্যামাইটোসিস বলতে কি বোঝায় যে এক ধরনের কোষ যেটা বিভাজন, যেমন ব্যাকটেরিয়া বলতে তোমার ইস্ট কি দেখছো তোমরা কখনো বাসায় বা নাম শুনেছো? Yes, miss. হ্যাঁ, জিনিস ফোলানোর ক্ষেত্রে আমরা যে ইস্টটা Yes, ব্যবহার miss. করি এটাও এক ধরনের কি, এগুলো কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। এই ধরনের কোষ বিভাজন ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাকও কিন্তু আমরা দেখেছি। ব্যাঙের ছাতা দেখছো কেউ? হ্যাঁ মিস। Yes, miss. আমি দেখছি, মিস। হ্যাঁ দেখেছো, গুড। তাহলে এটা হলো এক ধরনের ছত্রাক, ঠিক আছে। ইস্ট, ছত্রাক, অ্যামিবা একটা এককোষী প্রাণী, এগুলো ইত্যাদি এককোষী জীবে হয়। অ্যামাইটোসিস প্রক্রিয়া মূলত কি হয় এটা একটু আন্ডারলাইন করে রাখো যে এককোষী প্রাণী দেহেই কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়া সংঘটিত হয়। আন্ডারলাইন করছো? তোমাদের Yes, প্রত্যেকের miss. কাছে তো বই আছে? Yes, miss. হ্যাঁ, তাহলে Yes, একটু miss. আন্ডারলাইন করে রাখো অ্যামাইটোসিস প্রক্রিয়া কোন ধরনের কোষে ঘটে থাকে। মিস। হ্যাঁ, তাহলে এককোষী জীবগুলো অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে কি করে বংশবৃদ্ধি করে। এদের যে বংশবৃদ্ধি হয়ে থাকবে সেটা কোন প্রক্রিয়ায়? অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। এই যে আমরা অ্যামাইটোসিস করছি এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কিন্তু এককোষী জীবের জীবন বৃদ্ধি হয়ে থাকবে। এই ধরনের কোষ বিভাজনে নিউক্লিয়াস ডাম্বেলের আকার ধারণ করে। কিভাবে? ডাম্বেল আকার। ডিম দেখছো? হ্যাঁ মিস দেখছি। ডিমের মতো ডাম্বেল আকার বলতে আমরা ডিমের যে শেপটা এটা কিন্তু এক ধরনের ডাম্বেল আকার, ওই আকারটা ধারণ করে এবং প্রায় মাঝ বরাবর সংকুচিত হয়। ডাম্বেল এটার মাঝ বরাবর এটা কি হবে? সংকুচিত হবে এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে দুইটি অপর কোষে পরিণত হবে। অ্যামাইটোসিস বলেছি আমরা একটা এককোষী কি, একটা এককোষী জীব, মানে এককোষী জীবের মধ্যে কিন্তু অ্যামাইটোসিস প্রক্রিয়াটা সংঘটিত হবে। কিন্তু কিভাবে হবে? এই কোষটা কেমন হবে দেখতে? কোষটা হবে ডাম্বেল আকার এবং এদের মাঝ বরাবর এরা সংকুচিত হবে। ক্লিয়ার হয়েছে? Yes, miss. হ্যাঁ, Yes, miss. এই ধরনের কোষ বিভাজন কি হবে? নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করবে। এই যে কোষের মধ্যে অবশ্যই কি আছে? নিউক্লিয়াস আছে। ওই নিউক্লিয়াসটা কি করবে? ডাম্বেলের আকার ধারণ করে মাঝ বরাবর সংকুচিত হয়ে সেটা দুই ভাগে বিভক্ত হবে। এরপরে পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে এরা আবার আলাদা নিউক্লিয়াসে পরিণত হবে। যখন এটা আলাদা হয়ে যাচ্ছে নিউক্লিয়াসটাও যার মধ্যে কি থাকবে? সীমাবদ্ধ থাকবে। মানে দুইটা হলে এখানে নিউক্লিয়াসের বিভাজনটা কি হয়ে যাচ্ছে? দুইটা হয়ে যাচ্ছে। এর সাথে সাইটোপ্লাজমেরও মাঝ বরাবর সংকুচিত হয়। একটা কোষের মাঝখানে তোমরা ছবি খেয়াল করো, ওখানে একটা মাঝখানে নিউক্লিয়াস দেখতেছো? কই মিস? বইয়ের মধ্যে একটা কি আছে মাইটোসিসের, ওখানে কি দেখা ইয়েস যাচ্ছে? ইয়েস মিস। ইয়েস মিস। এগুলো হলো সাইটোপ্লাজম। নিউক্লিয়াসের সাথে সাথে এখানে সাইটোপ্লাজমেরও বিভাজন ঘটবে। দেখেছো? এটা মাঝখান বরাবর দেখো শেপটা একটু কি হয়ে গেছে? সংকুচিত হয়েছে। সংকুচিত হওয়ার ফলে এটা আলাদা আলাদা বিভক্ত দুইটা অপত্য কোষে পরিণত হয়েছে। যখন দুইটা আলাদা কোষের সৃষ্টি হয় তখন তাকে কি বলা হয়? অপত্য কোষ। ক্লিয়ার হয়েছে? সেম ভাবে দেখো প্রথম চিত্রের মধ্যে ওখানে একটা মাঝখান বরাবর গোলের ভেতরে সার্কেলের ভেতরে আরেকটা কিন্তু ছোট একটা সার্কেল আছে। ওখানে তোমার নিউক্লিয়াস সাইটোপ্লাজম দুইটাই আছে। যখন আস্তে আস্তে এটা কি হবে? সংকোচন হতে থাকবে তখন সেটা মাঝ বরাবর সংকুচিত হয়ে যাবে। ঠিক আছে? তারপর ভেতরে যে জিনিসটা রয়েছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াসের সমন্বয়ে যে কি কোষটা রয়েছে সার্কেল দেখছি আমরা, সেটা মাঝ বরাবর সংকুচিত হয়েছে। সংকুচিত হওয়ার ফলে নিউক্লিয়াসও দেখো দুই জায়গায়, দুইটা না দুই মেরুতে দেখতে পাচ্ছ কি ফাতিমা? আমাকে হ্যাঁ, বরাবর এটা কি হচ্ছে? সংকুচিত হয়ে নিউক্লিয়াসটাও কিন্তু আমরা দুই মেরুতে দুইটা দেখছি। এরপরে এক পর্যায়ে এসে সেটা একেবারে কি হয়ে যাবে? পরস্পর থেকে আলাদা হয়ে যাবে এবং যার একটা আলাদা কি থাকবে? সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস থাকবে। ঠিক আছে? এদের প্রত্যেকের আলাদা আলাদা কি থাকবে? সাইটোপ্লাজম সহ নিউক্লিয়াস থাকবে। তাহলে আমরা বুঝেছি অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কিভাবে একটা কোষ থেকে আরেকটা কোষের সৃষ্টি হচ্ছে। Yes, miss. বুঝছি। হ্যাঁ, তাহলে দুইটা কোষে পরিণত হয়। এই ধরনের বিভাজনে কিন্তু মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়। এটাও খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে মাতৃকোষ মানে যেখান থেকে আরেকটা কোষের সৃষ্টি হচ্ছে, যে ছিল আমরা জানি মা থেকে যেমন সন্তানের জন্ম হয় সেরকম একটা কোষ, যে কোষ থেকে অন্য দুইটা অপত্য কোষের সৃষ্টি হচ্ছে, যে কোষ থেকে সৃষ্টি হচ্ছে ওই কোষটাকে আমরা কি বলবো? মাতৃকোষ বলবো। ক্লিয়ার?
তাহলে এখানে বোঝা যাবে কোনটি মাতৃকোষ কোনটা অপত্য কোষ। স্টুডেন্টস আমাকে শুনতে পাচ্ছো? মিস দুইটা ভাগ হয়ে গেছে যে হ্যাঁ মিস এখন দুইটা বলো। ভাগ হয়ে গেছে সেটা হচ্ছে অপত্য কোষ। হ্যাঁ তাহলে যেটা থেকে সৃষ্টি হবে সেটা হলো মাতৃকোষ, আর যে দুইটা বা যতটাই কোষ সৃষ্টি হোক না কেন নতুন নতুন সেগুলো হবে অপত্য কোষ। তাহলে আমরা এটা সম্পর্কে মোটামুটি ক্লিয়ার হলাম। বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ সৃষ্টি করে, তাই একে প্রত্যক্ষ কোষ বিভাজন বলে। যেহেতু এরা নিজে নিজে করছে তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি এটাকে আমরা কি বলবো, প্রত্যক্ষ কোষ বিভাজন। ক্লিয়ার? Yes, miss. হ্যাঁ Yes, এখন আমরা গেলে অ্যামাইটোসিস। তাহলে আমরা কি অ্যামাইটোসিস সম্পর্কে বলতে পারবো? ইয়েস মিস পারবো। একটু বলো দেখি আমাকে। কোষ বিভাজন প্রক্রিয়া যথা 3 ধরনের হয়ে থাকে: অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। অ্যামাইটোসিস প্রক্রিয়া সাধারণত ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবারা, এককোষী জীবেরা বংশবিস্তার করে থাকে। এই ধরনের কোষ বিভাজনের নিউক্লিয়াসটা ডাম্বেলের আকার ধারণ করে, প্রায় মাঝে একটু সংকুচিত হয় এবং পরস্পর থেকে আলাদা হয়ে দুইটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময়ে প্লাজম মাঝ বরাবর সংকুচিত হয়ে দুইটি কোষে পরিণত হয়। এই ধরনের বিভাজন সাধারণত মাতৃকোষে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমে সরাসরি বিভক্ত হয়ে দুটো অপত্য কোষের সৃষ্টি করে। সৃষ্টি করে থাকে এভাবে। আর এই ধরনের বিভাজনটাকে কি বলা হবে? কোষ বিভাজন। কোষ বিভাজন না, প্রত্যেক হ্যাঁ প্রত্যক্ষ কোষ বিভাজন, যেটা সরাসরি যেটা হয়ে থাকে, যেমন আমরা চোখের সামনে যেগুলো দেখি সেটাকে প্রত্যক্ষ বলবো, ঠিক আছে? যেটা আমাদের চোখের অগোচরে হয় সেটাকে আমরা কি বলি, পরোক্ষ। তাহলে অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন ধরনের কোষ বিভাজন বলতে পারবো কখনো এমসিকিউতে আসলে? অ্যামাইটোসিস কোষ বিভাজন কোন ধরনের কোষ বিভাজন? অ্যামাইটোসিস Yes, miss. কোষ বিভাজন প্রত্যক্ষ কোষ বিভাজন। এখন আমরা যেটা সম্পর্কে পড়বো, তাহলে অ্যামাইটোসিস সম্পর্কে আর কারো কোনো কোয়েশ্চেন বাকিরা কি শুনেছো? কি বলেছে? Yes, No, miss. miss. শুনছি। হ্যাঁ ওকে গুড। এরপরে আমরা যাব মাইটোসিসে। এখন আমরা কি নিয়ে আলোচনা করব? মাইটোসিস। ওকে হ্যাঁ, মাইটোসিস কোষ বিভাজন কিভাবে হবে দেখো, এটা হলো উন্নত প্রাণীর দেহে হয়ে থাকবে। আমরা বলেছি মাইটোসিস হয়ে, আমরা একটু এটার সাথে পার্থক্য করে করে পড়বো, তাহলে আমাদের মনে থাকবে এটা সহজে, যে এটাতে কি ছিল এটাতে কি হতে পারে, ঠিক আছে? এখন বলবো মাইটোসিস কোষ বিভাজন। উন্নত প্রাণীর দেহে বা উন্নত প্রাণীর উদ্ভিদ বলো প্রাণী বলো, এই দুই ধরনের প্রাণীর দেহে কিন্তু মাইটোসিস কোষ বিভাজন সম্পন্ন হয়। মানে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় এরা বিভাজিত হয়। মাইটোসিস প্রক্রিয়া কোন প্রক্রিয়া হয়ে থাকে? উন্নত প্রাণীর দেহে এবং উদ্ভিদ দেহে কিন্তু এদের কোষ বিভাজন হয়ে থাকে। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়। খেয়াল রাখতে হবে এই প্রক্রিয়ায়, মাইটোসিস প্রক্রিয়ায় মাতৃকোষ শুধুমাত্র একবার বিভাজিত হবে। এটা একটু আন্ডারলাইন করে রাখো, কলম থাকলে হাতের কাছে, বইয়ের মধ্যে আন্ডারলাইন করছো? Yes, মাইটোসিস, হ্যাঁ মাইটোসিস তাহলে একবার বিভাজিত হবে, একবার বিভাজিত হয়ে সম আকৃতির, মানে সেম সাইজের, মানে এক একটা কিছু কিছু কোষ যে এক একটা এক এক ধরনের হতে পারে, কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে সেটা সম আকৃতি হবে। সবগুলো সেম সাইজের কোষ এখান থেকে আমরা উৎপন্ন হতে দেখব, এবং সমগুণ সম্পন্ন। এখানে এদের বৈশিষ্ট্য কিন্তু সমগুণ সম্পন্ন থাকবে। একটা কোষের যা বৈশিষ্ট্য থাকবে আরেকটি কোষের সেম একই বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। এবং সমসংখ্যক ক্রোমোজোম, ক্রোমোজোম মানে একটা কোষের ভেতরে কিছু সুতার আকারে কতগুলো, মানে এটার দুইটা পার্ট থাকে, একটা গোল একটা সার্কেল দিয়ে, আমরা পরবর্তীতে আরো ডিটেলস এটা জানবো ক্রোমোজোম সম্পর্কে। একটা সার্কেলের মধ্যে দুইটা সুতার ন্যায় যে জিনিসটা বের হয় ওটাকে বলা হয় ক্রোমোজোম। ক্লিয়ার? Yes, miss. হ্যাঁ, তাহলে সমগুণ সম্পন্ন এবং সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি অপত্য কোষের সৃষ্টি হবে। মাইটোসিস প্রক্রিয়ায় কয়টা কোষের সৃষ্টি হবে মাতৃকোষ থেকে? দুইটি। দুটি অপত্য কোষ সৃষ্টি হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে বিভাজনটা কয় প্রকার হবে? বিভাজনও কিন্তু একবার হবে। মাইটোসিসে একবারে বিভাজন হবে এবং মাতৃকোষ থেকে দুইটা মাত্র অপত্য কোষের সৃষ্টি হবে। ক্লিয়ার হয়েছে? কোনো কোয়েশ্চেন আছে?
No, miss. হ্যাঁ, কোনো question থাকলে জিজ্ঞেস করবেন বা আমাকে এটা আনসার জিজ্ঞেস করবে কোনো কোয়েশ্চেন থাকলে। এরপর মাইটোসিস কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধি পায়। আমরা জানি বিভাজন হলে অবশ্যই সেটা কি হবে, বিভাজিত হয়ে এদের আকার আকৃতি বৃদ্ধি পাবে। সেরকম উদ্ভিদের ক্ষেত্রে, প্রাণী বলো উদ্ভিদ বলো, দুই ক্ষেত্রে কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উভয়ভাবে কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হবে। তাহলে আমরা যদি কখনো মানে প্রশ্নে আসে উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য প্রস্থের বৃদ্ধি কোন প্রক্রিয়ায় সংঘটিত হয়, মাইটোসিস কোষ বিভাজন। এটাও একটু আন্ডারলাইন করে রাখো। তাহলে উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি পায় কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায়। এই ধরনের বিভাজনের দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যু কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। উদ্ভিদের মধ্যে কিছু কোষ আছে যেটার নাম হলো ভাজক কোষ, ঠিক আছে, ভাজক টিস্যু বলা হয় এটাকে। বিভাজনের সময় উদ্ভিদের ভাজক টিস্যু কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে কোন প্রক্রিয়ায়, এটাও কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় সম্পন্ন হয়। এগুলো আন্ডারলাইন করেছো যে লাইনগুলো বললাম? Yes, miss. Yes. পড়ার সঙ্গে সঙ্গে আন্ডারলাইন করলে পরবর্তীতে তোমরা যখন পড়বা তাহলে এগুলো তোমাদের চোখের সামনে কোত্থেকে মানে প্রশ্ন আসতে পারে সেটা সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা থাকবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এরপর তাহলে মাইক্রোসিস দেখে আমাকে একজনে বলো। ফাতিমা আছো, বলো। কানিস ফাতেমা। Yes, miss. হ্যাঁ, মাইটোসিস সম্পর্কে বলো। মাইটোসিস হলো উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদ দেহকোষ বিভাজিত একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় মাতৃকোষে নিউক্লিয়াস একবার বিভাজিত হয়ে সমাকৃতির সমগুণ সম্পন্ন ও সমসংখ্যা ক্রমজ বিশিষ্ট দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই কোষ বিভাজনের ফলে প্রাণী এবং উদ্ভিদ দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায়। এই ধরনের বিভাজন দ্বারা উদ্ভিদের ভাজক টিস্যুর কোষের সংখ্যা বৃদ্ধি ঘটে। হ্যাঁ, তাহলে আমরা মনে রাখবো এই বিভাজনে যদি বলা হয় উদ্ভিদের বৃদ্ধি কিভাবে ঘটে বা প্রাণীর বৃদ্ধি কিভাবে ঘটে সেটা আমরা বলবো মাইটোসিস প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা দুইটা সম্পর্কে পড়ে ফেলেছি। বিভাজনের মধ্যে আমরা যে জীবদেহের যে কোষ বিভাজনে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায় তার মধ্যে আমরা মাইটোসিস এবং মাইটোসিস দুইটা সম্পর্কে আমাদের ক্লিয়ার ধারণা হয়েছে মোটামুটি। হয়েছে কি? Yes, miss, হয়েছে। হ্যাঁ, এরপরে আমরা Yes, miss. মিওসিস। এখন আমরা মিওসিস সম্পর্কে আলোচনা করব। তাহলে মিওসিসটা কি? তাহলে খেয়াল করো যে জনন কোষ মানে কি, যেটা থেকে একটা কোষের সৃষ্টি হবে এটাকে আমরা কি বলবো, জনন কোষ। উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটে। জনন কোষ উৎপন্নের সময় কি হয়, মিওসিস কোষ বিভাজন ঘটে। এটা একটু আন্ডারলাইন করে রাখো। Yes, করছি, miss, miss. করছি। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো, মাইটোসিস কোষ বিভাজনের ফলে উদ্ভিদ ও প্রাণী দেহে এটা কি জনন কোষ। এখন আমরা বলছি মিওসিস সম্পর্কে। মিওসিসে জনন কোষ উৎপন্নের সময় মিওসিস কোষ বিভাজন ঘটবে। এটা দাগানো হয়েছে তাহলে? হয়েছে কি? Yes, miss. হ্যাঁ, তারপরে এই ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের Miss, নিউক্লিয়াস hello. পরপর 2 বার বিভাজিত হবে। মাইটোসিসে বলেছিলাম শুধুমাত্র একবার, আর মিওসিসের ক্ষেত্রে কয়বার বিভাজন হবে মাতৃকোষে? মাতৃকোষের কয়বার বিভাজন হবে? মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর 2 বার বিভাজিত হবে। বিভাজিত হলেও কিন্তু ক্রোমোজোমের বিভাজন কিন্তু একবার ঘটবে। এটা একটু মনে রাখার জিনিস যে মাতৃকোষের নিউক্লিয়াসটা 2 বার বিভাজিত হবে, কিন্তু ক্রোমোজোমের কথা বলেছিলাম যেটা একটা সুতার মতো, মানে একটা গোল সার্কেল দিয়ে দুইটা সংযুক্ত মেরুর মতো। এই যে ক্রোমোজোম জিনিসটা এটা কিন্তু একবারই বিভাজিত হবে। ক্লিয়ার হয়েছে? এটাও একটু আন্ডারলাইন করে রাখো। মিস, হ্যালো। হ্যাঁ, বলো, শুনতে পাচ্ছো? জি মিস, আমরা তো বই পাই নাই, স্কুল থেকে তো বই দেয় নাই এখনো, স্কুল থেকে বই তাকাইতে পারতেছি না। স্কুল থেকে এসে বইটা সংগ্রহ করে নিয়ে যাও। বই সবগুলো আসছে নাকি? মিস স্কুলে আসছে না বই? আসছে। মিস লাইনটা একবার বলুন। আচ্ছা, মিস বই আসছে এমনি মোটামুটি সব বই। মিস যে লাইনটা হ্যাঁ, বুঝি নাই। মিস যে লাইনটা তাকাতে হবে ওই লাইনটা আরেকবার বলেন। কোনটা? যে লাইনটা ওই যে এখন বললেন না যে একটা লাইন দাগাতে হবে,
হ্যাঁ, আরেকটা লাইন দাঁড়াতে হবে ওটা। ও আচ্ছা, এই ধরনের কোষ বিভাজনের মাতৃকোষের হ্যাঁ, মিস। নিউক্লিয়াস পরপর 2 বার বিভাজিত হবে, কিন্তু ক্রোমোজোমের বিভাজন ঘটবে একবার। ঠিক আছে, এই লাইনটা আন্ডারলাইন করে রাখো, কারণ এগুলো তোমাদের যখন বৈশিষ্ট্য Yes, লিখতে হবে miss. তখন এগুলো লিখে দিতে পারবা। Okay, miss. ঠিক আছে, ওখানে Okay, miss. মাইটোসিসে একবার ঘটবে, Yes, miss. মিয়োসিসে 2 বার ঘটবে, কিন্তু সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, ক্রোমোজোমটা একবার বিভাজন ঘটবে। ক্লিয়ার হয়েছে? শুনতে পেয়েছো? Yes, miss. হ্যাঁ, Yes, miss. ফলে অপত্য কোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। যেহেতু এখানে যদি ক্রোমোজোম 2 বার বিভাজিত হতো তাহলে সমসংখ্যক থাকতো, কিন্তু এখানে বলেছে যে নিউক্লিয়াস 2 বার বিভাজিত হবে কিন্তু ক্রোমোজোমটা একবার বিভাজিত হবে, তাহলে সেক্ষেত্রে কি তার সংখ্যা অর্ধেকে দাঁড়াবে না? অর্ধেক কিভাবে হয়েছে বুঝেছো? ফলে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যাবে। যেহেতু 2 আর 1 এর সাথে যখন আমরা তুলনা করব সেক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যাটা কি হয়ে যাবে? অর্ধেক হয়ে যাবে। হয়ে যাবে। এই বিভাজনে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এই ধরনের বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। যেহেতু ক্রোমোজোমের সংখ্যা এখানে হ্রাস পাচ্ছে, তাই এই ধরনের বিভাজনকে আমরা কি বলবো? হ্রাসমূলক বিভাজন বলা হয়। এটাও একটু আন্ডারলাইন করে রাখো, যেহেতু ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় তাই একে আমরা হ্রাসমূলক বিভাজন বলবো। আন্ডারলাইন করেছো? Yes, miss. Yes, miss. Yes, miss. জনন কোষ, জনন মাতৃকোষের কথা আমরা এখানে প্রথমেই বলেছি যে জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের ফলে এই ধরনের কোষের বিভাজন হবে, মানে এখানে পুরুষ এবং স্ত্রী গ্যামেটের উৎপন্ন হবে। ঠিক আছে, জনন মাতৃকোষ থেকে কি হবে? পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্নের মাধ্যমে এই ধরনের কোষ বিভাজন সম্পন্ন হবে। শুনতে পেয়েছো? হ্যাঁ, মিস। হ্যাঁ, তাহলে যদি বলা হয় পুং আর স্ত্রী গ্যামেট উৎপন্ন হয় কোন প্রক্রিয়ায় বা কোন বিভাজন প্রক্রিয়ার মাধ্যমে এটা সম্পন্ন হয়? জনন মাতৃকোষ থেকে পুং ও স্ত্রী গ্যামেট উৎপন্ন হয়। হ্যাঁ, পুং ও স্ত্রী গ্যামেট মিয়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হয়। ক্লিয়ার হয়েছে? এরপরে আমরা Yes, miss. তাহলে আমরা তিনটাই কোষ বিভাজন সম্পর্কে মোটামুটি আমাদের ক্লিয়ার একটা ধারণা পাওয়া গেছে। Yes, miss. হ্যাঁ, তারপরে দেখি বলো। এরপরে আমরা যেটা করব সেটা হলো দেখতে পাচ্ছ কি? তাহলে আমরা মাইটোসিস এবং মিয়োসিস তিনটা প্রক্রিয়া সম্পর্কে জানতে পারলাম। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, মিস। Miss. কি সম্পর্কে পড়বো এখানে? এরপরে আসবো মাইটোসিসের বৈশিষ্ট্য। এখন আমরা যেটা করব সেটা হলো কি মাইটোসিসের বৈশিষ্ট্য। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, এখন করব কি Yes, ঠিক miss. আছে, মাইটোসিসের বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে দেখবা, কারণ মাইটোসিস এখানে তিনটা প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কি মাইটোসিস প্রক্রিয়া। যেহেতু উদ্ভিদ ও প্রাণীর দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি পায় কিন্তু কার মাধ্যমে? মাইটোসিসের মাধ্যমে। ক্লিয়ার হয়েছে? Yes, miss. হ্যাঁ, তাহলে বৈশিষ্ট্যগুলো Yes, miss. আমাকে কিন্তু এগুলো আবার বলতে হবে তোমাদের। ঠিক আছে? হ্যাঁ, রায়হান শোনো। 1 নাম্বার তাহলে কি হবে? মাইটোসিস কোষ বিভাজন দেহকোষে একবার বিভাজন পদ্ধতি। আমরা জানি যে মাইটোসিস কোষ বিভাজন কয়বার হবে? একবার। এটাও খুব ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য যে মাইটোসিসের কোষ বিভাজন আমাদের মনে থাকবে মাইটোসিস কোষ বিভাজন হবে মাত্র কয়বার? একবার। তাহলে এক ধরনের বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হবে। এটা হলো 2 নাম্বার। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হবে। ক্লিয়ার? Yes, Yes, miss. miss. এরপর 3 নাম্বার হলো মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষ সৃষ্টি করে। মাতৃকোষটি বিভাজিত হয়ে আমরা এগুলো কিন্তু আগেও করেছি, এগুলো মানে এখন একটু পয়েন্ট আকারে করা আর কি। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পন্ন 2টি অপত্য কোষ সৃষ্টি করে। শুনেছ?
Yes, Yes, miss. miss. এরপর 4 নাম্বার কি? 4 নাম্বার বলবো এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। যেহেতু বলেছিলাম সম আকৃতির, সম বৈশিষ্ট্য, সমগুণ সম্পন্ন হবে, সেক্ষেত্রে ক্রোমোজোমের সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোমের সংখ্যা অপরিবর্তিত থাকবে। ক্লিয়ার হয়েছে? Yes, miss. Yes, নাম্বার বৈশিষ্ট্যতে আসো। 5 নাম্বার বৈশিষ্ট্যতে বলা হয়েছে কি এই ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে দুই ভাগে বিভক্ত হবে। আমরা ছবি এটা মাইটোসিসের নেই, কিন্তু আমরা মোটামুটি অ্যামাইটোসিসেরটা দেখেছি, তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পাচ্ছি যে কি ধরনের বিভাজনটা হবে। লম্বালম্বি ভাবে। কিভাবে হবে বিভাজন? লম্বালম্বি ভাবে। লম্বালম্বি ভাবে ক্রোমোজোমগুলো দুই ভাগে বিভক্ত হবে, ফলে নতুন সৃষ্ট কোষ দুটিতে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যার সমান থাকবে। এখানে মাতৃকোষে যতটা ক্রোমোজোম থাকবে, অপত্য যে কোষ হবে সেখানেও ক্রোমোজোম সংখ্যাটা কি থাকবে? সমান থাকবে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। তাহলে কি বলা হয়? এই মাইটোসিসকে আমরা বলবো ইকুয়েশন। ইকুয়েশন মানে আমরা কি জানি? সমীকরণ। অঙ্কের মধ্যে সমীকরণ দিয়ে অঙ্ক করো না তোমরা? Yes, miss. হ্যাঁ, এই ক্ষেত্রে যে যেহেতু দুইটা সমান, তাহলে আমরা বলবো এই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। ক্লিয়ার হয়েছে? এগুলো এটা একটু আন্ডারলাইন করে রাখো যে মাইটোসিসকে অন্য কোন ধরনের বিভাজন বলা হয়। পেয়েছো? যারা পাচ্ছ না তারা একটা খাতা কলম নিয়ে একটু নোট করে ফেলো এগুলো। মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। Question, miss. হ্যাঁ, তাহলে একটু বলতে পারবে আমাকে এখন মাইটোসিসের বৈশিষ্ট্য সম্পর্কে? মাইটোসিস এর বৈশিষ্ট্য যে পারবে সে বলো। ঐশী, সম্পূর্ণা, শুনছো তোমরা আমাকে? Yes, miss. হ্যাঁ বলো, মাইটোসিসের বৈশিষ্ট্য বলো। মাইটোসিস কোষ Miss, বিভাজন সবগুলোই। দেহ কোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। হ্যাঁ, তারপর আর পারবে? দেখি সম্পূর্ণ বলো একটা, একজন একটা একটা এই করে। প্রক্রিয়া মাতৃকোষের Mitosis. নিউক্লিয়াসটি একমাত্র বিভাজিত হয়। হ্যাঁ, আর পারবে রায়হান? তাহলে সম্পূর্ণ বলো একটা। হ্যাঁ ম্যাম, মাতৃকোষটি আচ্ছা, একজন বিভাজিত একজন বলো। হয়ে একজনের সমগুণ বলা পরে সম্পন্ন তারপর দুটি আরেকজন বলো। অপত্য কোষ সৃষ্টি করে। হ্যাঁ, অপত্য কোষ সৃষ্টি করে। কয়টা কোষ? এই ধরনের বিভাজনে মাতৃকোষে দুটি দুইটি অপত্য কোষের সৃষ্টি হবে। আর আর কি বলতে এই পারো? ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, তাহলে এই ধরনের বিভাজনের প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে দুভাগে বিভক্ত হয়, ফলে সৃষ্টি নতুন কোষ দুটিতে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে। তাই মাইটোসিসকে ইকুয়েশনাল বা সমীকরণিক বিভাজনও বলা হয়। হ্যাঁ, সমীকরণিক বিভাজনও বলা হয়। হ্যাঁ, সম্পূর্ণ বলো এবার। রায়হান বলেছে সম্পূর্ণ, ঐশী যে পারবে বলো মাইটোসিসের বৈশিষ্ট্য। মাইটোসিস কোষ বিভাজনে দেহ কোষের এক ধরনের বিভাজন পদ্ধতি। এই প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র বিভাজিত হয়। মাতৃকোষটি বিভাজিত হয়ে সমগুণ সম্পূর্ণ দুটি অপত্য কোষ সৃষ্টি করে। এই ধরনের বিভাজনে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান থাকে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। এই ধরনের বিভাজনে প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি ভাবে দুই ভাবে বিভক্ত।
বিভক্ত হয়, ফলে সৃষ্টি নতুন কোষ। দুটি ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে। তাই মাইটোসিসকে নিউ ইকুয়েশনাল বা সমীকরণ বিভাজনও বলে। তাই সমীকরণে বিভাজনও বলে। ঠিক আছে, এরপরে আমরা বলবো কি মাইটোসিস কোথায় হয়। মাইটোসিস কোথায় হয়? মাইটোসিস মাইটোসিস কোথায় হয় সে সম্পর্কে আমি বলছি তোমাদের। হ্যাঁ, শুনতে পাচ্ছ? ইয়েস মিস। তাহলে এখন শোনো, মাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হয় সেটা আমাদের জানা জরুরি। যে মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত, মানে যাদের মধ্যে নিউক্লিয়াস রয়েছে, যেসব দেহ কোষগুলোর মধ্যে নিউক্লিয়াস যুক্ত আছে এমন জীব দেহের দেহকোষে ঘটবে। তাহলে মাইটোসিস বিভাজন কোথায় ঘটবে? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীব দেহে দেহকোষে ঘটে। যাদের সামনে বই আছে আন্ডারলাইন করে রাখো, আর নয়তো নোট করে রাখো। শুনতে পেয়েছো? ইয়েস মিস, আরেকবার বলেন। মাইটোসিস বিভাজন প্রকৃত নিউক্লিয়াস যুক্ত জীব দেহের দেহকোষে ঘটে। ইয়েস। শুনতে পেয়েছো? হ্যাঁ, তাহলে উদ্ভিদের যে বর্ধনশীল অংশের ভাজক টিস্যু, আমরা ভাজক টিস্যুর কথা বলেছিলাম যে উদ্ভিদে এক ধরনের টিস্যু থাকে, কারণ ওদের ভেতরে বিভিন্ন ধরনের সেল থাকে, এগুলোর নাম আছে এক একটা হয় ভাজক, আর এটা আছে জাইলেম টিস্যু। এখন আমরা যেটা সম্পর্কে আলোচনা করছি সেটা হলো ভাজক টিস্যু। ভাজক টিস্যু যেমন কি কি হতে পারে, তাহলে প্রশ্ন জাগতে পারে যে ভাজক টিস্যু কোনগুলো আবার। যে যেমন ধরো কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা মানে যে পাতাগুলোর বৃদ্ধি হবে ওই ধরনের পাতা, মুকুল ইত্যাদিতে এই ধরনের বিভাজন ঘটে। তাহলে ভাজক টিস্যুর মধ্যে এই যে অংশগুলো বললাম আমরা, উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কি কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল মানে যেখান থেকে একটা মকুলের সৃষ্টি হয় ছোট বয়সে, যেটা একদম সদ্য প্রস্তুত মানে হয়েছে, সেটা হলো ভ্রূণমুকুল। ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, নতুন নতুন যে ভ্রূণমুকুল বা ভ্রূণমূল হয় এই ধরনের বর্ধনশীল পাতা, যে পাতাগুলোর বৃদ্ধি ঘটবে, এবং মুকুল ইত্যাদিতে এই ধরনের বিভাজন দেখা দেয়। তাহলে আমরা মাইটোসিস কোথায় কোথায় দেখা যায় বলতে পারবো? সম্পূর্ণ। ইয়েস মিস। হ্যাঁ, তাহলে এটা হলো উদ্ভিদের ক্ষেত্রে। আমরা বললাম যে উদ্ভিদের এই অংশের মধ্যে আমরা মাইটোসিস কোষ বিভাজনটা দেখতে পাবো। আর প্রাণীর দেহে কোথায় ঘটে সেটা এখন বলবো। যে প্রাণীদেহের দেহকোষে, প্রাণীদেহের কোথায় দেহকোষ, যেহেতু আমাদের দেহ বিভিন্ন দ্বারা গঠিত, তাহলে প্রাণীদেহে দেহকোষে ভ্রূণের পরিবর্তনের সময়, মানে ভ্রূণটা যখন পরিণত হতে থাকে আস্তে আস্তে তার জীবন দশায় পূর্ণাঙ্গ জীবন দশার দিকে যায়, ভ্রূণের পরিবর্ধনের সময় এবং নিম্ন শ্রেণীর প্রাণীর, নিম্ন শ্রেণী মানে একদম যেগুলো ছোট 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 কীট পতঙ্গ বলো, প্রাণী বলো রয়েছে, নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো রয়েছে ও উদ্ভিদের অযৌন জননের সময়, মানে জনন হয়, মানে বিভিন্ন পদ্ধতিতে জনন হয়, একটা হলো যৌন জনন, আরটা হলো অযৌন জনন। এখানে কিন্তু অযৌন জননের সময় এই ধরনের বিভাজন সংঘটিত হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে প্রাণী দেহের কোন ক্ষেত্রে আমরা এই বিভাজনটা দেখতে পাবো? সম্পূর্ণা, রায়হা, তোমরা কি শুনতে পেয়েছো? মিস। হ্যাঁ, তাহলে কি বলেছিলাম আমরা মাইটোসিস কোষ বিভাজন কোথায় কোথায় দেখা যায়? উদ্ভিদ প্রাণীর ক্ষেত্রে আলাদা আলাদা বলেছি, সেটা বলতে পারবে আমাকে? প্রাণীদেহের দেহকোষে ভ্রূণের পরিবর্ধনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময় এই ধরনের বিভাজন হয়, সেটা হলো প্রাণীদেহের দেহকোষে ঘটবে। আর যখন ভ্রূণের পরিবর্ধন হবে এবং নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদ, নিম্ন শ্রেণীর প্রাণী এবং উদ্ভিদের অযৌন জননের সময় এটা এই ধরনের বিভাজনটা আমরা দেখতে পাবো। আর উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল ও ভ্রূণমূল, বর্ধনশীল পাতা,
মুকুল ইত্যাদিতে এই রকম বিভাজন এই দেখা ধরনের যায়। বিভাজন দেখা যায়। দেখছো একটা এর নিচে একটা ছবি আছে, গাছের ছবি দেখতে পাচ্ছ? যাদের সামনে বই Yes, আছে, miss. গাছের ছবি আছে। Yes, miss. হ্যাঁ, উপরে চিত্র দেখে তুমি কি বুঝলে? যে পাতার মধ্যে বিভিন্ন ধরনের কোষ দেখা গেছে ওখানে। Yes, miss. মানে বিভিন্ন ধরনের কোষ আছে। আমরা কিন্তু এমনি যদি সামনাসামনি দেখি দেখবো না, কিন্তু আমরা যখন মাইক্রোস্কোপের মধ্যে দেওয়া হলো কোনো বিভিন্ন যন্ত্রের নিচে রাখবো, তখন আমরা এই ধরনের কোষগুলো পাতার মধ্যে কি করব দেখতে পাবো। ঠিক আছে, এগুলো হলো পাতার বিভিন্ন অংশ। ইয়েস মিস। তাহলে Yes, miss. তাহলে আমাদের মাইটোসিস সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেয়েছি। কারণ এই মাইটোসিস প্রক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যে তিনটা কোষ বিভাজন প্রক্রিয়ার কথা বললাম তার মধ্যে মাইটোসিসটা বেশি গুরুত্বপূর্ণ। ক্লিয়ার হয়েছে? স্টুডেন্টস আমাদের ইয়েস মিস। হ্যাঁ, তারপরে এরপরে আমি কিছু কোয়েশ্চেন দিচ্ছি, কোয়েশ্চেনগুলো একটু পড়ো। দেখতে পেয়েছো? হ্যাঁ, বলো স্ক্রিনে কি দেখতে পাচ্ছো? প্রশ্ন কি তোমরা দেখতে পাচ্ছ নাকি আমাকে বলতে হবে? আচ্ছি। হ্যাঁ, বলো। সম্পূর্ণা, রায়হান, দেখতে পাচ্ছ কি? ইয়েস Yes. মিস। হ্যাঁ, কি লিখেছি আমি এখানে? দেখা যাচ্ছে একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নটা কি? জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায় এবং কি কি? দেখি বলো, তুমি বলো। জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায়? তো পারবো না, এতক্ষণ কি পড়লাম তাহলে? সম্পূর্ণ, ঐশী, কয় ধরনের কোষ বিভাজনের কথা বলেছি আমরা? তিন ধরনের। হ্যাঁ, 3 ধরনের। জীবদেহে, এটা কিন্তু আরো কুইকলি বলা দরকার ছিল, কারণ ইজি একটা প্রশ্ন ছিল, জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন দেখা যায় ও কি কি? তাহলে জীবদেহে কয় ধরনের তিন ধরনের। কোষ বিভাজন অ্যামাইটোসিস, দেখা যায়? 3 ধরনের। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। মিয়োসিস। আর ভুল হবে? মিয়োসিস। মনে থাকবে তো? না ম্যাম। হ্যাঁ, তাহলে হ্যাঁ, 3 ma'am. ধরনের কোষ বিভাজন হবে, সেটা হলো অ্যামাইটোসিস, মাইটোসিস, মিয়োসিস। আমাদের একদম এটা মাথার Yes. মধ্যে রেখে যেতে হবে, ঠিক আছে? Yes, miss. হ্যাঁ, এরপরে তাহলে আমরা কি বললাম? এই প্রশ্নগুলো জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যাবে, একটা হলো মাইটোসিস, একটা মাইটোসিস, একটা মিয়োসিস। গেল তাহলে এই প্রশ্নটা? Yes, miss. এরপরে নেক্সট Yes, miss. দেখো, এককোষী জীবগুলো কোন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে? এককোষী জীবগুলো কোন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করে। গুড। এককোষী বৃদ্ধি জীবগুলো কোন প্রক্রিয়ায় করবে? অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশ বৃদ্ধি করবে। দেখি তোমার প্রশ্নের আনসার ঠিক হয়েছে কিনা। দেখেছো? তাহলে আনসার সঠিক হয়েছে। গুড। এরপরে 3 নাম্বার প্রশ্নে যাও। এই প্রশ্নটা পড়ো। প্রশ্ন দেখতে পাচ্ছ? তাকাও। ইয়েস, নো, ইয়েস মিস। হ্যাঁ, বলো প্রশ্ন। এককোষী জীবগুলো কোন প্রক্রিয়ায় করে? উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? উন্নত শ্রেণীর দেখা যাচ্ছে না? আচ্ছা, আমি বলছি। উন্নত শ্রেণীর হ্যাঁ, প্রাণী ও উদ্ভিদের দেহকোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। তাহলে আমরা এক কথায় বলে দিব যে মাইটোসিস প্রক্রিয়া। ঠিক আছে, উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহ কোন কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? মাইটোসিস প্রক্রিয়ায়। দেখি একটু প্রশ্নটা হয়েছে কিনা। দেখেছো? তাহলে তোমার প্রশ্ন আনসারটা সঠিক হয়েছে, মাইটোসিস প্রক্রিয়ায়। তাহলে উন্নত শ্রেণীর প্রাণীর উদ্ভিদের দেহকোষ কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়? মাইটোসিস প্রক্রিয়ায়। ক্লিয়ার হয়েছে? প্রক্রিয়ায়। মাইটোসিস বিভাজনের কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
মাইটোসিস বিভাজনটি সম্পন্ন হয়। বিভাজনটি কয়টি পর্যায়ে? এটা একটি প্রথম প্রশ্ন, কিন্তু অনেকে করতে দুইটা পর্যায়ে। দুইটা পর্যায়ের মধ্যে কোন কোন পর্যায়টা জিজ্ঞেস করলে থাকে? তোমরা কি দেখতে পেয়েছো? ইয়েস মিস। মাইটোসিস বিভাজনটি দুইটি পর্যায়ে সম্পন্ন হবে। একটা পর্যায়ে হলো নিউক্লিয়াসের, আর একটা পর্যায়ে হলো কি সাইটোপ্লাজম।